আসসালামু আলাইকুম। সকলকে দ্বিতীয় অধ্যায়ের এবারের বোর্ড সৃজনশীল প্রশ্নে স্বাগতম জানাচ্ছি। আমরা এবার সমাধান করব কুমিল্লা বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন, যেটা কিনা আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সিলেবাস সেখান থেকে এসেছে। তাহলে চলো আমরা এখান থেকে আমাদের প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করি, অ্যান্সারগুলো কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো, আমাদেরকে শুরুতে যে বিষয়টা বলতেছে যে এক্স যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস ও 150 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি বোঝানো হচ্ছে? তার মানে এক্স একটা যৌগ, যে যৌগের গলনাঙ্ক 50, স্ফুটনাঙ্ক 150 এবং প্রাথমিক তাপমাত্রা 30, অর্থাৎ এই যৌগটি বর্তমানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। আমরা যদি এখন তাপ বাড়াই তাহলে 30 থেকে আস্তে আস্তে 50 হবে, বস্তুটা সে তার গলনাঙ্কে পৌঁছাবে। এবং এরপর যদি আরও তাপ বাড়াই তাহলে 50 থেকে ধীরে ধীরে তাপ বেড়ে বেড়ে একটা সময় কিনা 150-এ গিয়ে পৌঁছাবে, তখন বস্তুটা সে তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে। আচ্ছা, গেল এটা। আমরা আরেকটা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মানে গ্যাস জার রয়েছে। একটা জারের মধ্যে রয়েছে সালফার ডাইঅক্সাইড গ্যাস SO2, আর একটা জারের মধ্যে রয়েছে নাইট্রাস অক্সাইড N2O। তার মানে দুইটা গ্যাস জারে আমরা দুইটা ভিন্ন ভিন্ন রকমের গ্যাস পাচ্ছি, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ওকে, সো এই দুইটা আমাদের দৃশ্যকল্প দেওয়া হয়েছে। এবারে চলো আমরা এখান থেকে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, আইসোটপ কাকে বলে? সো আইসোটপ কাকে বলে বলো তো? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান বাট ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা একে অপরের আইসোটপ বলি। যদি আমি আরেকটু সুন্দর করে ইলাবোরেট করতে চাই, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে পরমাণুর ভর সংখ্যা ভিন্ন হয়ে যায়, তাদেরকে একে অপরের আইসোটপ বলা যায়। তো এখানে এই সংখ্যাটাই সম্ভবত আমাদের বইয়ে দেওয়া আছে, দেখো যে পারমাণবিক সংখ্যা সমান বা প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হতে ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে একে অপরের আইসোটপ বলে। ওকে, সেকেন্ড যেটা রয়েছে দেখো, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? কাঁচা আম পাকলে মিষ্টি স্বাদ যুক্ত হয় কেন? ব্যাখ্যা করো। সো আমরা জানি যে আমের যে স্বাদ, এই স্বাদের অবস্থা ভিন্ন রকমের হতে পারে। কাঁচা আমের স্বাদটা একটু টক, আবার আম যখন পেকে যায় তখন সেটাকে খুব মিষ্টি লাগে। একই বস্তু একটা সময় টক লাগছে, একটা সময় মিষ্টি লাগতেছে, তাহলে এখানে আসলে রসায়নটা কিভাবে সম্পর্কযুক্ত? সো সহজ হিসাব যে আম যখন কাঁচা থাকে তখন আমের মধ্যে থাকে বিভিন্ন জৈব অ্যাসিড, যদি আমি নাম বলতে চাই ম্যালিউইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, তাহলে এই যে অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলোর কারণে আম টক স্বাদ বিশিষ্ট হয়। বাট আম যখন পেকে যায় তখন এই ম্যালিউইক অ্যাসিড বা সাকসিনিক অ্যাসিড কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয় কিসে? কনভার্ট হয়ে তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। তাহলে আমি কিন্তু দেখো কাঁচা আম এবং পাকা আমের সাথে কিন্তু তার রাসায়নিক যে পরিবর্তন হচ্ছে, যৌগগুলোর রাসায়নিক পরিবর্তনের কারণেই মূলত স্বাদের যে পরিবর্তনটা সেটা দেখা যায়। তো দেখো, যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, সো এখানে তুমি এটাকে বলতে পারো কাঁচা আম, কাঁচা আম, আর এটা হচ্ছে কি পাকা আম, তাই না? সো ব্যাপারটা এরকম যে কাঁচা আম আর পাকা আম, সো এই যে অ্যাসিডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যালিউইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড চেঞ্জ হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হচ্ছে। সো এই যেই তাহলে চেঞ্জটা কেন হচ্ছে? রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিকভাবে তাপমাত্রা পাচ্ছে, তাপের ফলে এদের মধ্যে একটা কেমিক্যাল উপাদানের একটা পরিবর্তন হচ্ছে, বিধায় কিন্তু স্বাদের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তো তাইলে আমরা বলতে পারি যে কাঁচা আম পাকলে কি হয়? মিষ্টি স্বাদ বিশিষ্ট হতে পারে। তাহলে খ নাম্বার অ্যান্সারটা আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আসো গ নাম্বার কোশ্চেন আমাকে কি বলতেছে দেখো, গ নাম্বার কোশ্চেন আমাকে বলতেছে যে পাত্র দুইটির মুখ খুলে দিলে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে? পাত্র দুটির মুখ খুলে দিলে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে? অর্থাৎ যেহেতু এই যে দুইটা গ্যাস আছে, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, উভয় তো গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ কি হবে? যখন তুমি একটা পাত্রের মুখ খুলে দিবা, গ্যাসীয় পদার্থগুলো কিন্তু সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে। তো ছড়িয়ে পড়াকে আমরা কি বলি? ব্যাপন বলি। তো এখানে আমাকে কোশ্চেনটাতে মানে যেটা জিজ্ঞেস করেছে, আলটিমেটলি কোশ্চেনটার মূল জিনিস হচ্ছে যে কোনটির ব্যাপন হার বেশি। কারণ যার ব্যাপন হার বেশি সে খুব দ্রুত ছড়িয়ে পড়বে, কিন্তু ডিরেক্টলি ব্যাপন হার বেশি কার এটা কোশ্চেন না করে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে। তো তোমাদেরকেও কিন্তু জাস্ট কোশ্চেন দেখে এগুলো আইডেন্টিফাই করতে পারতে হবে, এগুলো চিনতে পারতে হবে। ওকে, তাহলে আমরা যাবো এবার এটার অ্যান্সার প্রসেসে, যে দেখো এখানে কি করা যায় এটার অ্যান্সার। তো দুইটা অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, তাহলে এই গ্যাসের আণবিক ভর কত? নাইট্রোজেন দুইটা, তার মানে 2 × 14 প্লাস অক্সিজেন একটা 16, তাহলে কত হচ্ছে? 14 দুগুণে 28, 44, 44। আচ্ছা, এবারে আসো সালফার ডাইঅক্সাইড SO2। সো SO2 এর ভর কত হতে পারে? সালফার কত? 32, তাই না? প্লাস অক্সিজেন 2 × 16 সমান কত হচ্ছে?
64 আমরা এখান থেকে 64 পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি কিন্তু দুইটা গ্যাসেরই আণবিক ভর বের করে ফেললাম, একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড আর একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এবার আমাদের যেই সূত্র, যে আণবিক ভরের সাথে ব্যাপন হারের সূত্রটা কি ছিল? আণবিক ভরের সাথে ব্যাপন হারের সূত্র হচ্ছে এরকম, যে আণবিক ভর 1 বাই ব্যাপন হার, আণবিক ভর 1 বাই ব্যাপন হার, অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে বস্তুর ব্যাপন হার তত কম হবে। সো যে কোনোভাবে তুমি লিখতে পারো, অর্থাৎ ব্যস্তানুপাতিক রিলেশন এখানে। তো তাইলে খেয়াল করো, তাইলে কি হবে? কোনো বস্তুর ব্যাপন হার তখনই বেশি হবে যখন তার আণবিক ভরটা কম হবে। সো আমরা চাইলে এটাকে আমরা একটু এক্সচেঞ্জও করতে পারি। দেখো, আচ্ছা, আণবিক ভর বস্তুর ব্যাপন হার, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো বস্তুর ব্যাপন হার তখনই বাড়বে যখন তার আণবিক ভরটা কমবে। আণবিক ভর যখন কমবে তখন ব্যাপন হার বাড়বে। তো এই যে দুইটা গ্যাস, এই দুইটা গ্যাসকে তুমি যদি ভরের ভিত্তিতে সাজাও, যদি আমরা ভরের বিবেচনা করি, তাহলে ভর কম কার? ভর কম হচ্ছে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। ভর বেশি কার? ভর বেশি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সো ভরের ভিত্তিতে সাজালে নাইট্রাস অক্সাইডটা কমে যায় সালফার ডাইঅক্সাইড থেকে। বাট তুমি যদি এই ভরকে আবার ব্যাপন হারের সাহায্যে কনভার্ট করতে চাও, ভরের সাহায্যে যদি তুমি ব্যাপন হারকে কনভার্ট করো, তখন তোমার নাইট্রাস অক্সাইডটা সালফার ডাইঅক্সাইড থেকে বেড়ে যাবে, নাইট্রাস অক্সাইডটা সালফার ডাইঅক্সাইড থেকে বেড়ে যাবে। সো ওভারঅল আমরা কি বলতে পারি? উদ্দীপকের যদি আমরা উভয় গ্যাস জার যদি খুলে দেই, তাহলে সবার আগে কোন গ্যাসটি ছড়িয়ে পড়বে? নাইট্রাস অক্সাইড, তারপরে কোনটা? তারপরে সালফার ডাইঅক্সাইড। তো এভাবে চাইলে তোমরা ডিসিশন দিতে পারো তোমাদের গয়ের প্রশ্নের জন্য। দেখো আমরা আমাদের অ্যান্সারের মধ্যে যেটা দিয়েছি, দেখো এই যে 44 আর 64, তাহলে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি, তাহলে এখান থেকে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আমি আশা করছি তোমরা গ নাম্বার প্রশ্নটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যাব আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে। ওকে, তো দেখো ঘ নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে কি বলতেছে? ঘ নাম্বার প্রশ্নে বলতেছে যে এক্স যৌগটির তাপ প্রদানের লেখচিত্র বিশ্লেষণ করো। আমরা এক্স যৌগের তাপ প্রদানের লেখচিত্র আমরা এখন বর্ণনা করব। তো এখানে এক্স যৌগ সম্পর্কে কি বলতেছে? আমাদেরকে বলতেছে যে এক্স একটি যৌগ যার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক 50 এবং 150 ডিগ্রি সেলসিয়াস এবং প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তিনটা ইনফরমেশন আমরা নোট করব, যে বস্তুর গলনাঙ্ক কত? 50, তাই না? আচ্ছা, বস্তুর স্ফুটনাঙ্ক কত? 150 মানে 150। আর প্রাথমিক তাপমাত্রা বলতে আমরা আমাদের গ্রাফটার স্টার্টিং পয়েন্ট 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50, 150 এবং 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তিনটা জিনিসকে সমন্বয় করে আমরা এখন এটার একটা গ্রাফ অঙ্কন করতে হবে। তো তাহলে চলো আমরা এটা সুন্দর একটা গ্রাফ আঁকার চেষ্টা করি এবং গ্রাফের বিভিন্ন অংশের আমরা বর্ণনা করব। আচ্ছা, ফাইন, তাহলে দেখা যাচ্ছে। ওকে, এবারে দেখো আমরা এক্স এক্সিসে কি বসাচ্ছি? টাইম বসাচ্ছি, এবং ওয়াই এক্সিসে কি বসাচ্ছি? তাপমাত্রা বসাচ্ছি। তো এক্স এক্সিসে সময় এবং ওয়াই এক্সিসে আমরা বসাচ্ছি তাপমাত্রা। তো যেহেতু এটা একটা সাধারণ পদার্থ, মানে সাধারণ পদার্থ বলতে বোঝানো হয় যে যেই পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা থাকে, তাদেরকে বলি আমরা সাধারণ পদার্থ। তাহলে অবশ্যই এর গ্রাফের মোট অংশ হবে 5টা। এখন দেখো তো সেই 5টা আছে কিনা। এই যে দেখো, এবি আমরা পাচ্ছি, আমরা বিসি পাচ্ছি, আমরা সিডি পাচ্ছি, আমরা ডিই পাচ্ছি, আমরা ইএফ পাচ্ছি। তাহলে আমার যেহেতু সাধারণ পদার্থ, তাহলে এর গ্রাফের অবশ্যই 3টা অংশ হবে, এবং প্রত্যেকটা অংশই কিন্তু ইন্ডিভিজুয়াল জিনিস বা ইন্ডিভিজুয়াল অবস্থাকে রিপ্রেজেন্ট করবে। এখন ফলো করো, আমাদের বলছিলাম যে আমাদের 3টা কিন্তু পয়েন্টকে আমরা মার্ক করেছিলাম। একটা পয়েন্ট ছিল 150 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। আর একটা পয়েন্ট ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বলছি আমরা গলনাঙ্ক। আর একটা পয়েন্ট ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে আমাদের প্রাথমিক তাপমাত্রা। তো ধরে নাও এই গ্রাফটা এক্স এক্সিসের এবং ওয়াই এক্সিসের যে মিলিত স্থান, যেটাকে আমরা মূল বিন্দু বলি, সেটা 0 থেকে স্টার্ট হয়েছে, টাইমও 0, তাপমাত্রাও 0। তো যখন আমার তাপমাত্রা 30, আমরা কিন্তু আমাদের প্রাথমিক তাপমাত্রা যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস বলছে, তার মানে আমরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ দেওয়া স্টার্ট করি নাই, আমরা তাপ দেওয়া স্টার্ট করছি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে। তোমরা অনেকে এরকমের ভুল করতে পারো, তোমরা অনেকে এরকম করতে পারো যে গ্রাফটা তো স্যার এরকম দিব, এরকম এরকম আঁকবো এবং এখানে 0 দিব। বাট এখানে 0 দেওয়া মানে বোঝানো হচ্ছে যে তোমার গ্রাফটা তুমি শুরু করছো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, কিন্তু গ্রাফ কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। অতএব আমার যেই পয়েন্ট থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আমি ওই পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করবো, এর আগেও না এর পরেও না। তাহলে আমার এ পয়েন্ট হচ্ছে সেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং যেহেতু বি পয়েন্টে তোমার গলনাঙ্ক যে তাপমাত্রা সেটা বোঝাচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে যখন আমি বি পয়েন্টে যাব, বি পয়েন্টে যাওয়ার ইমিডিয়েট আগে এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টের একদম ইমিডিয়েট আগ পর্যন্ত অবস্থাকে আমরা বলতেছি কি? কঠিন অবস্থা, কারণ আমরা এখনো গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাতে পারি নাই। গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রাকে আমরা কি অবস্থা বলবো? কঠিন অবস্থা বলবো।
এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমরা বি এবং সি কে নিব। তাহলে বি এবং সি এইখানে আমরা দুই রকমের অবস্থা দেখতে পাই, কঠিন এবং তরল। মানে কি বোঝাচ্ছে, ধরো তোমার এই বস্তুটা মনে করো 6টা কণা দিয়ে গঠিত, প্রত্যেকটা কণাই এখন কঠিন অবস্থায় আছে, তুমি কেবল ইমিডিয়েট বি পয়েন্টে আসছো, তাহলে বি পয়েন্টে একটা কণা কঠিন থেকে কিসে পরিণত হবে, বি পয়েন্টে একটা কণা কঠিন থেকে তরলে পরিণত হবে। আচ্ছা, তাহলে আমার কিন্তু কণা এখনো বাকি রয়েছে, আমার এখনো 5টা কণা স্টিল, বাট আমি যদি এখনো তাপ দেওয়াটা কন্টিনিউ করি তাহলে বাকি কণাগুলো ধীরে ধীরে কি হবে, আস্তে আস্তে কঠিন থেকে তরলে পরিণত হবে। এবং তুমি যখন সি পয়েন্টে আসবা তখন তোমার আর এই পাত্রের মধ্যে কোনো কঠিন কণা নাই, সবগুলো কণাই কি কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে বি পয়েন্টে একটা কণা কঠিন থেকে তরল হবে, আর সি পয়েন্টে সকল কণাই কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। তো এই জন্য বিসি লাইনের মধ্যে কঠিন অবস্থাও পাবা, তরল অবস্থাও পাবা, এবং বিসি লাইনটাকে বলা হবে এর কি রেখা, এর গলনাঙ্ক রেখা বলা হবে। গেল এটা। এবারে আসতেছি আমরা সিডি অংশের কাছে। সিডি অংশে পদার্থটির তরল অবস্থা বোঝানো হয়, যেহেতু সি পয়েন্টে সকল কণা তরলে পরিণত হয়ে গেছে, তার মানে তুমি সিডি অংশের মধ্যে পদার্থটির তরল কণাগুলোকে সুন্দরভাবে দেখতে পাবা। আচ্ছা, এবং ডি পয়েন্টে গিয়ে থামবে। তো সেম, যেহেতু ডি পয়েন্টের তাপমাত্রা 150, দ্যাট মিনস এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, তার মানে ডি পয়েন্টের ইমিডিয়েট আগ পর্যন্ত আমার সিডি রেখার অবস্থা বোঝানো হবে। সিডি রেখার মধ্যে আমরা শুধুমাত্র তরল কণাই পাবো, এবং গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠছে মানে কি, সময়ের সাথে সাথে এই বস্তুর, মানে যেই বস্তু নিয়ে আমরা কাজ করতেছি ওই বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তাহলে আমি যখন ডি পয়েন্টে যাব তখন আমার ডি পয়েন্টের আগ পর্যন্ত, সি থেকে শুরু করে ডি পয়েন্টের আগ পর্যন্ত সকল কণাগুলোই তরল অবস্থায় আমি দেখতে পাবো। এবারে আসো, যখন আমি ডি পয়েন্টে চলে যাব তখন আমার ঠিক আগের মতোই এরকম করে আমাকে আবার একটা গ্রাফ চিন্তা করতে হবে, যে আমার এবার ধরো এবারে ঠিক আগের মতো 6টা কণা, সবগুলো কণা তরল আছে। তাহলে ডি পয়েন্টে গেলে সবার আগে একটা কণা তরল থেকে কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এবং ই পর্যন্ত যেতে যেতে বাকি কণাগুলো কিসে পরিণত হবে, ই পর্যন্ত যেতে যেতে বাকি কণাগুলো ঠিক সেইম ভাবে গ্যাসীয় অবস্থা ধারণ করবে। দ্যাট মিনস তুমি যখন ই পয়েন্টে যাবা তখন তোমার কাছে আর কোনো কণা তরল নেই, সকল কণাগুলোই সে তার গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা দেখো ডি এবং ই এর মধ্যে তরল কণাও দেখতে পাবো প্লাস গ্যাসীয় কণাও দেখতে পাবো, এবং এটাকে বলতেছি আমরা স্ফুটনাঙ্ক রেখা। এটাকে আমরা কি বলতেছি, স্ফুটনাঙ্ক রেখা। এবারে যখন আমি ই থেকে আস্তে আস্তে তাপ বাড়াবো তখন আমার স্ফুটনাঙ্কের তাপমাত্রা বাড়বে, তুমি বলতে পারো যে গ্যাসীয় কণার তাপমাত্রা বাড়বে, এবং ধীরে ধীরে এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে পাত্র থেকে কি হয়ে যাবে, পাত্র থেকে বেরিয়ে যাবে। সো তাহলে আমরা এখানে কি বলতে পারলাম, এখানে আমরা বলতে পারলাম যে ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট পর্যন্ত যখন আমি যাব তখন আমার গ্যাসীয় কণার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তো ই থেকে এফ এ গেলে পদার্থের কণাগুলোর গ্যাসীয় তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, গ্যাসের তাপমাত্রা বাড়বে, আস্তে আস্তে কণাগুলো পাত্র থেকে বেরিয়ে যাবে। সো মোট 5টা পয়েন্ট আমরা পাচ্ছি। এ বি কঠিন অবস্থা, বিসি কঠিন প্লাস তরল পাবো, এটাকে গলনাঙ্ক রেখা বলা হয়, সিডি সম্পূর্ণ তরল, ডিই তে তরল প্লাস গ্যাসীয় দুইটাই পাবো অবস্থা, এবং এটাকে স্ফুটনাঙ্ক রেখা বলা হয়, এবং ইএফ এ আমরা পাবো শুধুমাত্র গ্যাসীয় অবস্থা। সো এই 5টা পয়েন্টকে আমরা ব্যাখ্যা করে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এবং দেখো তোমাদের সেই গ্রাফের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো শেষে কিন্তু এই কথাগুলোই আমাদের জন্য বলা হয়েছে। এই যে গ্রাফের শেষে আমাদেরকে এই কথাগুলোই বলা হয়েছে, দেখো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এবি রেখা এক্স যৌগটির কঠিন অবস্থা প্রকাশ করে, বিসি রেখা এক্স যৌগটির কঠিন তরল অবস্থা প্রকাশ করে, সিডি রেখা এক্স যৌগটির তরল অবস্থা প্রকাশ করে, ডিই রেখা এক্স যৌগটির তরল বাষ্প অবস্থা প্রকাশ করে, আর ইএফ রেখা এক্স যৌগটির বাষ্পীয় অবস্থা প্রকাশ করে। সো তোমরা বাষ্পর জায়গায় চাইলে গ্যাসীয় কথাটাও দিতে পারো, গ্যাসীয় দিতে পারো, বাষ্পীয় দিতে পারো। সো এটা যেভাবে লিখলেই আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো আমরা ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমরা এই সৃজনশীলের অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো।